ক্লাসভিল থেকে আমি হেলেনা রায়হান তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো ৮.১-এর ৭ নং প্রশ্ন। এই প্রশ্নটা ৭ নং যেটা এটাও আসে, এটার ঠিক বিপরীত আরেকটা প্রশ্ন আসে, অর্থাৎ ঠিক উপপাদ্য ১৮-১৯-এর মতো। আমরা যেমন ১৮ পারলে ১৯ পারতাম, ১৭ পারলে তার বিপরীতটা পারতাম, এটাও ঠিক তেমনি। আমরা যেহেতু ১৭, ১৮, ১৯ এই অঙ্কগুলো শিখে এসেছি, তাহলে এই অঙ্কটাও আমরা পারবো। আচ্ছা, প্রশ্নটা কি সেটা একটু চলো পড়ি। মেন বইটা একটু সবাই খুলবো আমরা। মেন বইয়ের এটা হচ্ছে তোমার ৮.১৫ পৃষ্ঠা ৮.১-এর ৭ নং। প্রশ্নটি বলেছে, দেখাও যে বৃত্তের দুটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি, অর্থাৎ বৃত্তের দুইটা জ্যা আছে, তার মধ্যে বড় জ্যাটা, বৃহত্তর মানে বড়, বড় জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা মানে ছোট জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর মানে কেন্দ্রের কাছে। অর্থাৎ এটা বুঝিয়েছে যে ধরো আমি এখানে একটা চিত্র আঁকলাম, হ্যাঁ, বৃত্ত, তো এর মধ্যে দুইটা জ্যা আছে, আমরা জ্যা নিশ্চয়ই চিনি, তাই না? মানে এখন এই যে জ্যাটা, ধরো এটা হচ্ছে বৃহত্তর মানে বড় জ্যা। বড় কেমনে হইল আমি একটু তোমাকে বুঝাই, শোনো। একটা মাটির কলস, মাটির হাঁড়ি, অথবা তুমি যদি বলি ধর যে কোনো একটা হাঁড়ি বা পৃথিবীর যদি তোমাকে উদাহরণ দেখাই, মেডলটা যতটা বেশি ব্যাসার্ধ হবে, এর যে প্রান্তগুলো এগুলো কিন্তু অতটা ব্যাসার্ধ হবে না, মানে এটা কম হবে। যেমন আমি যদি এখান থেকে এখানে একটা যে আঁকি, এটা কিন্তু ছোট, যদি আমি এই দিকে আঁকি এটা কিন্তু এটা হচ্ছে বড়, তাই না? কেন্দ্রের যত কাছে আসবে সে তত দূরত্ব কমতে থাকবে, আর কেন্দ্র থেকে যত ছোট আঁকবো আমি তাকে, সে কেন্দ্র থেকে ততটা দূরে সরতে থাকবে। অর্থাৎ এখানে এটাই বুঝাইছে, ধরো এটা হচ্ছে যে এখন এইটার যে এটা ও কেন্দ্র বিশিষ্ট, এইটার যে দূরত্ব আর এই যে এইটার দূরত্বকে এক হবে কখনোই না। এখন এই কথাটাই বলছে যে দুইটা জ্যা যদি থাকে, একটা ধরো এ, এটা হচ্ছে বি, আর আরেকটা জ্যা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই দুইটা জ্যা তুলনামূলক যেটা বড় যে এটা কেন্দ্রের কাছে, যেটা ছোট যে এটা কেন্দ্র থেকে দূরে। দেখো তোমরাই কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? তার মানে এই প্রশ্নটাই বলেছে। এখন আমি তোমাকে দুইটা একটু ডিফারেন্ট রং দিয়ে একটু বুঝাই দিই। অর্থাৎ দেখো, এই যে যেটা কিনা ছোট মানে যেটা বড়, বড় হওয়ার জন্য কেন্দ্রের কাছে আসা লাগছে, আর ছোট হওয়ার জন্য কেন্দ্র থেকে তাকে দূরে সরে যেতে হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, ঠিক আছে? আমি জাস্ট এভাবে করে বুঝাই দিলাম তোমাদেরকে। তো আমরা প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। অর্থাৎ এখন এইভাবে থাকবে না আমার কাছে। আমার কাছে কিভাবে থাকবে? আমার কাছে প্রশ্নটা চেয়েছে, অর্থাৎ প্রশ্নটা এরকম থাকবে, এবি গ্রেটার দেন সিডি, অর্থাৎ এবিটা বড় মানে এই বাহুটা বড়, এই জ্যাটার চেয়ে বড়, তাহলে এটা দেওয়া থাকবে। প্রমাণ করতে হবে যে ও এর চেয়ে ও এফটাও বড়, অর্থাৎ দূরত্বটা বেশি হবে, উল্টা। অর্থাৎ যেই বাহু বড় হবে ওইটা কেন্দ্রের কাছে হবে, আর যেটা ছোট হবে ওইটা কেন্দ্র থেকে অনেক দূরে থাকবে। অর্থাৎ সেই হিসেবে ও ই বড় না হইয়া ও এফই কিন্তু বড় হয়। অর্থাৎ এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা প্রমাণ। আবার এই প্রশ্নটা ঠিক বিপরীতটা থাকে হচ্ছে ও ই, এটা হচ্ছে বিপরীতটা, হ্যাঁ। এই যে ও এর চেয়ে এই যে ও এফটা বড়, এইটা দেওয়া থাকবে, আর এবির চেয়ে সিডি বড়, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ উল্টা, ঠিক ১৮-১৯-এর বিপরীত, ১৭-১৭-এর বিপরীত, এখানেও এটার বিপরীত প্রশ্নে আছে এইটা, আবার এটাও প্রুফ করতে বলে, দুইটাই বলে। আগে এটা করাই, অ্যাট এ টাইম একই সাথে আমি দুইটা তোমাদেরকে এখানে দেখাই দিব, ঠিক আছে? চলো তো আমরা একটু এটা মুছে ফেলি, পরে এটা আগে এটা দেখবো আমরা। এটা কিভাবে করতে হবে একটু খেয়াল করবো। প্রথমে বিশেষ নির্বাচনটা দেখবো। বিশেষ নির্বাচন কিভাবে বলতে হয়, প্রশ্নে যা বলা থাকে তাই। এখন বিশেষ নির্বাচন করার জন্য আমরা বলবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জ্যা। এটা বলার পর আমরা বলবো এবি গ্রেটার দেন সিডি। এটা কিন্তু আমি বলিনি, এটা প্রশ্নে বলা আছে যে সিডির চেয়ে এবিটা বড় থাকবে, ঠিক আছে? আর একটা কথা, ১৭ মানে তুমি উপপাদ্য ১৮ করো বা ১৯ করো, আর ৮.১-এর ৭ করো, আর এটার বিপরীত করো, এই চার বেলাই তুমি এই ও এটা যে এই এবির উপর লম্ব, আর এই ওএফটা যে সিডির উপর লম্ব, এটা বিশেষ নির্বাচনে লিখতে হবে। এটা থাকতে হবে লম্বর কথাটা, ঠিক আছে? না থাকলে নিজে এঁকে নিতে হবে। অর্থাৎ বিশেষ নির্বাচনে এটা থাকবে, এই লম্বর কথাটা। তার মানে আমরা এখানে বলবো, এটা বলার পরে যৌ কেন্দ্র বিশিষ্ট এবি সিডি দুটি যে এবি গ্রেটার দেন সিডি হলে, এবি গ্রেটার দেন সিডি এটা হচ্ছে একটা বড়, তারপরে আমরা বলবো এবং ও ই এবং ওএফ এবি ও সিডি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে ও ই এটা এই যে এটার চেয়ে এই ওএফটা বড়, ও ই লেস দেন ওএফ, অর্থাৎ ওএফের চেয়ে ও এটা ছোট। এটা আমাকে প্রুফ করতে হবে। আমি একটু তোমাদেরকে লিখে বুঝাই দিতেছি, ঠিক আছে?
আচ্ছা, বিষ্ণুরচনটা আমি লিখেছি, একটু দেখো কিভাবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সিডি দুটি জ্যা এবং এ বি গ্রেটার দেন সিডি, এটা প্রশ্নে বলা ছিল, আমি লিখেছি। ও ই এবং ও এফ যথাক্রমে এ বি ও সিডি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে ও ই লেস দেন ও এফ। ঠিক আছে, জাস্ট যেটা প্রমাণ করতে বলছে আমি ওইটুকুই দিয়েছি। এবার অঙ্কন করবো, এটার প্রয়োজনে আমরা অবশ্যই অঙ্কন করতে হবে। অঙ্কনের জন্য আমাকে দুটো ত্রিভুজ তৈরি করতে হবে, না হয় আমি এটাকে সর্বসমতা করতে পারবো না। বিভিন্ন প্রয়োজনে পিথাগোরাসের সূত্র ব্যবহার করা সব কিছুতেই আমার ত্রিভুজ লাগবে। সো আমি ত্রিভুজের জন্য এখানে দুইটাকে দুই রং ব্যবহার করছি, অর্থাৎ এটাকে যেহেতু লাল করেছি তাহলে লালই করি। এটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। আর এই যে এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে এটাও একটা ত্রিভুজ, অর্থাৎ আমি ও এ আর ও সি যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে অঙ্কনে ও এ এবং ও সি যোগ করি। ঠিক আছে, ব্যাস এইটুকু করে দিলাম অঙ্কন। এবার আমার হচ্ছে প্রমাণের ধাপ আর কি। তো আমি একটু খেয়াল করব, এখানে প্রমাণ ধাপ 1 দিলাম। হ্যাঁ, যেহেতু আমার জায়গা কম, জায়গাটা আমি নষ্ট করতে চাই না। ধাপ 1-এ আমরা একদম প্রথমেই উদ্দীপকই দেখেছিলাম যে এখানে ও ই আর ও এফ এ বি ও সিডির উপর লম্ব, এই লম্বটা দিয়ে আমরা আসলে কাজ শুরু করব। তো আমরা একটা কাজ করি, ও ই লম্ব এ বি, যে লম্ব তাকে আগে লিখতে হয়, যেহেতু ও ই কেন্দ্র থেকে মধ্যবিন্দুতে আসবা, অর্থাৎ ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। এটা আমরা জানি, প্রশ্ন থেকেই আমরা জানি, মানে বিশেষ নির্বাচনে এইভাবে ছিল, আঁকাটাও ছিল এইভাবে। তো যেহেতু এই দুইটা আছে, এখন আমরা উপপাদ্য 17-র একটা বিপরীত উপপাদ্য জানি। সেই উপপাদ্যটা হচ্ছে যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। মানে এই জ্যাটাকে, এই লম্বটা, কেন্দ্র থেকে যেই লম্বটা আঁকলাম, ব্যাস ছাড়া যে একটা জ্যা, এই জ্যাটাকে সমানভাবে দুইটা খণ্ড করছে, অর্থাৎ এই আর বিই সমান। এই কথাটাই এখন আমি বলবো এখানে। তাহলে এইদিকে লিখব এই সমান বিই এবং এই পাশে লিখব সিএফ সমান ডিএফ। ঠিক আছে, এখন এটা কিভাবে লিখলাম, এই কথাটা এখানে সূত্রটা লিখে দিবা। উপপাদ্য 17-র যে বিপরীত উপপাদ্য, অর্থাৎ যেটাকে আমরা কাজ বলছি, আমাদের বইয়ে কাজ আছে এটা, যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই কথাটা এখানে আমরা লিখে দিব, ওই কাজটা। এবার আমার আরেকটু কাজ আছে এখানে, যেমন এই আর বিই যদি সমান হয়, আমরা করেছি উপপাদ্য 17-18, সেখানে আমরা জানি এই আর বিই যদি সমান হয়, আমার বিইতে গিয়ে কোনো কাজ নাই, আমার দরকার হচ্ছে এইটা। তাহলে কি আমি বলতে পারি না এই পুরাটা এবির অর্ধেক হচ্ছে এই? অবশ্যই, পুরা এবির অর্ধেক হচ্ছে এই, আবার পুরা সিডির অর্ধেক হচ্ছে সিএফ। তাহলে আমরা এভাবে এখানে লিখব এই সমান হাফ এবি। এখানে আমার বিইর দরকার নাই, টার্গেট আমার বিই না, টার্গেট হচ্ছে এই, কিন্তু বোঝানোর জন্য লিখে দিলাম। এবং কেন দরকার না, কারণ এখানে ত্রিভুজ নাই, আমার কাজ হচ্ছে উপরে, নিচে কোনো কাজ নেই। এবং সিএফ সমান হাফ কি ডিএফ লিখবো না, হাফ সিডি, মানে পুরা যেটার অর্ধেক হচ্ছে এই সিএফ। ঠিক আছে, এটা ব্যাস আমি এটা লিখে ধাপ 1-এ রেখে দিলাম। এইবার আমি ধাপ 2-এ যাব। ধাপ 2-এ আমি যেহেতু প্রথমেই এটার উপর এটা লম্ব মানে বলেছি বা অঙ্কনটা আছেই এইভাবে, তো লম্ব থাকলেই কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ আমি বলতে পারি, কারণ যার একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, আমরা এটা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওই সূত্রটা এখানে আমি টেকনিকটা ইউজ করব, অর্থাৎ ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী। ঠিক আছে, এই দুইটাই সমকোণী ত্রিভুজ। তাহলে আমি একটু প্রুফ কেন, কারণ আমরা জানি যে এখানে লম্ব আছে, লম্ব থাকলে সমকোণী চোখ বন্ধ করি বলতে পারি। ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ সি ও এফ সমকোণী। হ্যাঁ, সমকোণী হলে আমি পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এখন যদি আমি লিখি পিথাগোরাসের সূত্রানুযায়ী, ঠিক আছে, সূত্রানুযায়ী, ওকে। পিথাগোরাসের কি সূত্র এটার বেলায়, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজকে, এই যে লাল বাহুটা ও এ, এটা হচ্ছে অতিভুজ, এটা যদি লম্ব হয় এটা ভূমি। ঠিক আছে, তাহলে ওইভাবে করে আমি বলে দিই উভয় ত্রিভুজের জন্য এটা আর এটা। তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব, লম্ব হচ্ছে ও ই প্লাস ভূমি হচ্ছে এ ই। ঠিক আছে, এবং
যদি এটা আচ্ছা এখানে জায়গা হবে না, এটাকে আবার নিচে লিখি। হ্যাঁ, এটা নিচে লিখি, এই ত্রিভুজের জন্য এইটা আর এই ত্রিভুজের জন্য এইটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওসি স্কোয়ার ইকুয়াল, এটা হবে ও ই আর এটা হবে ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। ঠিক আছে, এটা আমি পিথাগোরাসের সূত্র আমি ব্যবহার করেছি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এখন কিন্তু এটা তো আমি সূত্র অনুযায়ী বসাইলাম, কিন্তু একটা বিষয় আছে এখানে। বিষয়টা হচ্ছে ও এ সমান ও সি। এটা কেন সমান আমরা জানি, একই বৃত্তের ব্যাসার্ধ। একটু খেয়াল করবে, আমি এইখানে একটা বিষয় ও এ স্কোয়ার আছে আবার ও সি স্কোয়ার আছে, আমি এই দুইটা সমান হচ্ছে এটা। কিন্তু আমার তাৎক্ষণিক মনে পড়লো, এটা লেখার পরে আমার মনে পড়লো যে আমার না, মানে ধরো জ্যামিতিটা আর কি এরকম যে আরে আমার ও এ আর ও সি তো সমান। আমি জানি কেমনে, কারণ একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধির মধ্যে যতগুলো দূরত্ব তুমি টানবে এরা প্রত্যেকেই ব্যাসার্ধ, ইভেন ব্যাসার্ধ প্রত্যেকেই সমান হয়। ঠিক আছে, অর্থাৎ ধরো এই হচ্ছে একটা কেন্দ্র, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, এইটা তুমি যতগুলো টানবে এরা প্রত্যেকেই ব্যাসার্ধ। তাহলে এখন এইটা আমি এখানে দিলাম এটা, তারপরে বললাম যে এটা একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমি এটাকে যদি এটার মতো বানাইতে চাই, মানে ব্যবহার করতে চাই, তাহলে একটু যদি ভালো করে তুমি তাকাও, আমি যদি উভয়কে একটা স্কোয়ার করে দেই, মানে বর্গ করে দেই, তাহলে কিন্তু দেখতে উপরেরটার মতো হয়ে গেল। দেখো তো হয়ে গেল কি না? অবশ্যই হয়েছে, খেয়াল করেছো? এই যে দেখতে এটা এটার মতো হয়ে গেছে। তুমি যদি চাও এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ স্পেসিফিক বোঝানোর জন্য এটা করতে পারো। ঠিক আছে, আমি কি বোঝাইতে পারছি? অর্থাৎ এখানে ও এ আমি যখন বর্গ করলাম, দেখতে এখন এটার মতো হয়ে গেল। হ্যাঁ হয়েছে, হওয়ার পর এখন তাহলে ও এ স্কোয়ারের পরিবর্তে আমি এই এটা বসাইতে পারি, ও সির পরিবর্তে আমি এটা বসাইতে পারি, অবশ্যই পারি আমি। তাহলে এখন এই ও এ মানে আমি একদম বরাবর বরাবর কাজ করতেছি, এটার পরিবর্তে আমি এইটুকু লিখব। একটু এদিক থেকে লিখি, ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার হচ্ছে এইটুকুর মান বসাইলাম। আবার এই ও সির মান এই যে এইটুকু বসাই দিই, ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। ঠিক আছে, এটার মান এটা এখানে লিখব 1 নং 2 নং হতে। ঠিক আছে, যে আমি এখান থেকে মান দুইটা বসাইছি। এখন এখানে একটা কাজ আছে আমার, এই লাইনটা আমি একটু পরে করব, কারণ এই লাইনটা ধাপ 3-এ না গেলে এটা বোঝা যাবে না যে এটা কোন লাইনটা, আমি কী কাজ করব। এই জন্য আমি একটা লাইন সাইলেন্ট রাখলাম, আমি ওইটা করার পরে এই লাইনে আসব, যে আমার কি করণীয় ধাপ 3 করলে আমি বুঝবো। ঠিক আছে, তাহলে চলো আমি একটু মুছে এই জিনিসগুলো একটু মুছে, হ্যাঁ এদিক দিয়ে আসি। এটা হচ্ছে ধাপ 3। ধাপ 3-এর মধ্যে আমার প্রশ্নে কি দেওয়া ছিল মনে আছে তোমাদের? আমার প্রশ্নে দেওয়া ছিল এবি গ্রেটার দেন সিডি, মনে আছে? এটা প্রমাণ করতে বলছে, কিন্তু এটা দেওয়া ছিল, এই দেওয়া আছে, এটা দিয়ে আমি কাজ শুরু করতে পারবো। অর্থাৎ আমি এখন বলবো এবি গ্রেটার দেন সিডি, এখানে আমি লিখে দিব দেওয়া আছে, অথবা কল্পনা, অনেকে এটাই লিখে, এটা দেওয়াই ছিল। ঠিক আছে, এবি গ্রেটার দেন সিডি। এখন এই এবির সাথে আমি উভয়ের সাথে যদি একটা হাফ দিয়ে দিই, দেখো তো প্রশ্ন হতে পারে কেন ম্যাডাম হাফই দিবেন? হ্যাঁ, কারণ বাবা হাফই দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ এই যে এইখানে আমার কিন্তু হাফ এবি একটা চেহারা মিল আছে, তো এইটার মান যদি বসাইতে চাই তাহলে হাফ দিয়েই গুণ করতে হবে। এখন হাফ এবির পরিবর্তে দেখো এটার মান আমি কি লিখতে পারি, এ ই। ঠিক আছে, এখানে বাই ইউজ করবা, এটা সমানের মতোই বাই ইউজ করবা। হাফ এবির পরিবর্তে এ ই, আর হাফ সিডির পরিবর্তে সিএফ। ঠিক আছে, এখানে ধাপ 1 হতে, ঠিক আছে, ধাপ 1 হতে আমি এই মানটা বসিয়েছি। এবার এটাকে আর এটাকে আমি একই পাশে নিয়ে, আচ্ছা উভয়কে যদি আমি বর্গ করি, এখন প্রশ্ন হতে পারে কেন। দেখো এইদিকে তাকাও, এই যে এ ই সিএফ যে এরা আছে, এরা কিন্তু ভালো করে খেয়াল করো, এ ই সিএফ এরা কিন্তু সিঙ্গেল না, এরা কিন্তু স্কোয়ার সহ আছে। সো তুমি স্কোয়ার যদি বর্গ না করো আবার এদেরকে, তাহলে তুমি মান বসাইতে পারবা না। এই জন্য তুমি উভয়কেই বর্গ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে প্রতিটা, মানে সাইড নোট লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বর্গ করে, এবার বর্গ করার পরে এক পাশে নিয়ে আসি, এই সিএফটাকে এই পাশে আনলে এটা ইকুয়েশনের মতোই কাজ করবে, হ্যাঁ ইকুয়ালের মতোই। তাহলে এটা হয়ে যাবে মাইনাসের। ঠিক আছে, আর এটা হচ্ছে 0, এই পাশে কেউ নাই 0। এখন একটু এইদিকে তাকাও, এখানে কারা কারা একসাথে আছে, এ ই আর সিএফ একসাথে আছে, তার মানে এইখানেও আমার ব্রেনে এটাই থাকতে হবে যে এই পাশেও আমি এ ই আর সিএফকে একসাথে রাখবো। এটা দেখে এখন বুঝতে পারলাম, নাহলে কিন্তু আমি বুঝতাম না এটারে রাখবো নাকি এটারে রাখবো। ঠিক আছে, তার মানে এ ই আর সিএফ একসাথে, তাহলে এখান থেকে এ ই রাখলাম, আর এখান থেকে এ ই স্কোয়ার, এটা সিএফ ওই পাশে ইকুয়ালের ওই পাশে হলে এটাকে চিহ্ন পরিবর্তন করব, ছিল প্লাসের হয়ে যাবে মাইনাসের।
এই মাইনাস সিএফ। তাহলে এই পাশে কে রইল? এই পাশে রইল ওএফ, আর এই পাশ থেকে যাবে ওই। তাহলে এটা হচ্ছে প্লাসের, এটা যাবে মাইনাসের। ব্যাস, আমি পাশ পরিবর্তন করলাম এই যে লাইনটা, মানে আগে করার দরকার ছিল কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আগে এটা কইরা প্রুফটা দেখাই দিলাম। এবার যদি একটু এদিকে তুমি তাকাও, এই এই মাইনাস সিএফ এটা দেখতে এটার সাথে মিলছে, হ্যাঁ মিলছে। এখন এটার পরিবর্তে আমি এই মানটা বসাইলে কোনো অসুবিধা হবে না। এখানে আছে ওএফ মাইনাস ও ই স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে ওএফ মাইনাস ও ই স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে 0। আমি মানটা বসাইতে পারছি। ঠিক আছে, এটা 1 নং 2 নং, এটা যদি আমি তোমাদের সুবিধার জন্য 3 নং সমীকরণ দিয়ে দিলাম, তাহলে এখানে দিব 3 নং হতে। ঠিক আছে, এইবার একটু তাকাও, এটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে যাব আমি। অর্থাৎ এই ওএফ স্কোয়ার এইটা এই ও এটা মাইনাসে ছিল, এটাকে আবার ওই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে এটা আবার প্লাসের হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার উভয় পাশ থেকে যদি আমি বর্গটা মানে বর্গমূল করলে বর্গ উঠে যাবে, অর্থাৎ উভয় পাশ থেকে বর্গ উঠে গেল। বর্গ উঠে যাওয়ার পরে এই হইল ওএফ গ্রেটার দেন ও ই। ঠিক আছে, ব্যাস আমার মিলে গেছে। দেখো তো ওএফটা বড় কি না? হ্যাঁ বড়। তাহলে আমি এখন এটাকে যদি ঘুরিয়ে লিখি কোনো সমস্যা নেই, ও এফটা বড় থাকলেই হবে, যেটা বড় সেই দিকে মুখটা হা করে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ও ই এটা হচ্ছে লেস দেন ও এফ, মানে এই দিকে থাকলে গ্রেটার দেন, ওই দিকে থাকলে লেস দেন। তাহলে এই হচ্ছে প্রমাণিত। আমি আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, এই জিনিসটা আসলে একদমই জটিল না, তুমি যতটা জটিল ভাবছো অতটা জটিল কিন্তু না। তো আমি এটা করলাম হচ্ছে 8.1-7 নম্বর, একদম সহজ, তুমি চেষ্টা করলেই দেখবে তুমি পারতেছো। এখন এটা ঠিক বিপরীতটা আমি করা দেখাবো, নামুইছা এখানে রাইখেই তোমাদেরকে দেখাবো। দেখো তো, আমি যদি একটা কাজ করি এখানে, ধরো আমার কাছে এখন এবি গ্রেটার দেন সিএফ নাই, আমার কাছে ধরো এখন আছে ও ই লেস দেন ও এফ, এটা আছে। হ্যাঁ, এটা থাকলে প্রমাণ করতে হবে আমার, ধরো এবি গ্রেটার দেন সিডি, এইটা ধরো এটা আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি এখন কিভাবে করব? এটার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে এইটা, ধরো আমি পুরা মুছে ফেলবো, আবার আমি বুঝাইতে পারছি, স্ক্রিনশট দিয়ে ফেলবা। ঠিক আছে, বোঝার জন্য। তো এইটা আমি মুছে ফেলবো, কারণ এটা দেওয়া ছিল এবি গ্রেটার দেন সিডি, কিন্তু এখন আমার কাছে দেওয়া আছে এটা না, আমার কাছে দেওয়া আছে ও ই লেস দেন ও এফ। তাহলে আমি ধাপ 3টা এগুলো পুরা কিচ্ছু চেঞ্জ করব না, শুধু এই লাইনটা চেঞ্জ হবে। এই লাইনটা কিভাবে চেঞ্জ হবে এটা কিছুটা করার পরে বুঝতে পারবো, ওই যে ওইটার মতো। এগুলো সেম সব কিছু, কিচ্ছু চেঞ্জ নেই, একদম হুবহু। এটার যদি খালি আমার কাছে বাহুটা বলে যে একটা বাহু বড় আর একটা বাহু ছোট, এটা প্রুফ করো। তাহলে দেওয়া আছে কি? নিশ্চিতভাবেই আমার দেওয়া আছে ও ই এইটা আর ও এফ, তাই না? এটা দেওয়া আছে। তো এইটা যদি দেওয়া থাকে তাহলে এটাকে আমি যদি এটার মতো করতে চাই, বর্গ করতে হবে প্রথম কাজ সেটা। তাহলে এটাকে বর্গ করে ফেলি। ঠিক আছে, এখানে আবারও লিখে দিলাম বর্গ করে। এখন এটাকে এক পাশে নিয়ে আসি, এদেরকে ও ই স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার গ্রেটার দেন, এটা যেমন আছে 0, এটাকে এখন এটার সাথে মিলে এখানে করব, অর্থাৎ ও ই আর ও এফ এক পাশে থাকতে হবে। তাহলে ওইটা দেখে এখানে এসে বুঝলাম যে এখানে একটা কাজ হচ্ছে ও ই আর এই ও এফটা মাইনাস দিয়ে এই পাশে। তাহলে এই পাশে ছিল কি সিএফ, আর এ ই এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাসের এ ই স্কোয়ার। আমি কি বোঝাইতে পারছি? মানে ওইটা দেখে আমার ডিপেন্ড করবে, তাহলে সহজ হয় আমার জন্য। তাহলে ও ই আর ও এফ মিলে গেছে, বা এটার পরিবর্তে এইটা বসাই দিতে পারি আমি। ইয়েস, পারি আমি বসাইতে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সি এফ স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমি পাশটা পরিবর্তন করে ফেলি, মাইনাসটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যায় প্লাসের, প্লাস আর চিহ্ন দেওয়া লাগবে না। এবার যদি বর্গ উঠাইতে চাই, কারণ প্রমাণ করতে হবে যে যেটা ওইটার মধ্যে কিন্তু আমার কাছে বর্গ নাই, তো প্রয়োজনে বর্গ আনছিলাম এটার সাথে মেলানোর জন্য। এখন বর্গ উঠাবো কি করতে? বর্গমূল করে দিতে। অর্থাৎ এখানে লিখে দিব আমি 3 নং হতে, হ্যাঁ, বা মান বসিয়ে। ঠিক আছে, আর এইখানে আমরা যে কাজটা করব সি এফ গ্রেটার লেস দেন এ ই। ঠিক আছে, এখানে বর্গমূল করে, কারণ বর্গমূল করলে বর্গটা উঠে যায়। এবার আমরা এইদিকে যদি একটু তাকাই, সিএফ, সিএফ কোথায় আছে? এই যে সিএফ, এই সিএফ এর পরিবর্তে কি আমি হাফ সিডি লিখতে পারি? বিপরীতটা, হ্যাঁ লিখতে পারি। তাহলে হাফ সিডি। এই এর পরিবর্তে আমি হাফ এবি লিখতে পারি, হ্যাঁ পারি, হাফ এবি। উভয় পাশ থেকে যদি হাফ দুইটাকে ব্যানিশ করে দেই, মানে হাফ হাফ দ্বারা যদি আবারও এখান থেকে
এটা হাফ আছে, এখানেও হাফ আছে, উভয় পাশে যদি একই রকম সংখ্যা থাকে এদেরকে সেম জিনিস দিয়ে যদি আবার ভাগ করি আমি, তাহলে এরা কাটাকাটি যাবে। ঠিক আছে, তার মানে হাফ হাফ চলে গেল, বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে আমার কাছে রয়ে গেল সিডি, আর এখানে আমার রয়ে গেল এবি। আমার কাছে চেয়েছিল কিন্তু এবিটা বড়, হ্যাঁ এবিটাই বড়, খালি ঘুরাই লিখে দিব, এবির দিকেই তো মুখ করে আছে, যেটা বড় সেদিকে মুখ হাঁ করে থাকবে, তো এবিটা বড়, খালি ঘুরাই লিখলে এটা হয়ে যাবে। অতএব এবি গ্রেটার দ্যান সিডি প্রমাণিত। আমি কি বুঝাইতে পারছি? একটা চিত্র দিয়েই আমি, একটা জিনিস দিয়ে আমি দুইটা করাই দিলাম। অর্থাৎ ধাপ 3টা শুধু যদি আমি চেঞ্জ করে বুঝতে পারি, এইটার উপর ডিপেন্ড করে একটা লাইন, এই লাইনটাই হচ্ছে আমার মেন, এই লাইনটার উপর ডিপেন্ড করবে মান বসাইতে পারবো কি পারবো না, এই লাইনটা চেঞ্জ হবে এটার, তার আর এগুলো সব ঠিকঠাক থাকবে। পিথাগোরাসের সূত্র, এখানে যে ভাঙানো, বিশেষ নির্বাচন, এভরিথিং কমপ্লিট। হ্যাঁ, এবিসির জায়গায় যদি পিকিউ আর অন্য কিছু থাকে সেটা তুমি নিশ্চয়ই বুঝে নিবা বা পারবা। আমি আশা করি বুঝাইতে পারছি এই বিষয়টা, আমি অনেক যত্ন নিয়ে আস্তে আস্তে করছি। এবার তোমরা নিজের আরও এমন হোমওয়ার্ক করবো। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 যেটা, ওইটারই হোমওয়ার্ক আছে এখানে। ঢাকা একদম প্রথম যে পিডিএফের ঢাকা বোর্ড 2023-এর গ নম্বরটা, ওইটা এরকম আছে, হ্যাঁ একটা, তারপর 10 নম্বরে আছে একটা, দেখে নিও তোমরা, একটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।